৬ দিন পেরিয়ে গেলেও উন্নতি নেই গ্যাস সরবরাহে। ফলে সময়ের সাথে তীব্র হচ্ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। আর প্রয়োজনীয় চাপ না থাকায় বন্ধ রয়েছে মহাখালী, শাহবাগ, তেজগাঁওয়ের মতো ব্যস্ত এলাকার একাধিক পাম্প। ফলে জ্বালানি নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, অবস্থার উন্নতি নিয়ে নেই সুনির্দিষ্ট কোনো খবর। রাকিব আল জাবেদের রিপোর্ট। তীব্র গ্যাস সংকটে এভাবেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা প্রয়োজনীয় জ্বালানির জন্য। এমন চিত্র গেল ৬ দিন ধরেই। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অলস সময় পার করছেন সিএনজি চালকরা। অনেকে আবার গ্যাসের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন দিক বিদিক, তবুও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। একটা বারাও মারি নাকি মালিকের জমা দিমু করতে গেছে, টেনশন বাঁচি না। জমা মালিকের একটা কম নেয় না, নিজের বউ বাচ্চা কেমনে বাঁচবো। ৯টা থেকে বসে রয়েছি এ পর্যন্ত। এই বসে থাকতে এখন এই যে আমার ২ নম্বর সিরিয়াল, আমি এখন আমার আগে যে কটা গেছে আমি আর লইতে পারিনি। আজকে আসলে সকাল ৮টা, সোয়া ৮টা পর্যন্ত দিছি আমি। তারপর থেকে হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে, আর চালুই দিতে পারলাম না। এখনই আমি এইমাত্র যে স্টার্ট দিছি, স্টার্ট নেই, গ্যাসই নেই, একবারে জিরো। মিটার আসলে ভিতরে মিটার না দেখলে বুঝবেন না, গ্যাসের একটা মিটার আছে, ওইটা না দেখলে বুঝবেন না, ওইটা একবার কাটা নিচে না। অপেক্ষার সময় মাঝে মধ্যে এতটাই লম্বা হচ্ছে যে তা পার করা কঠিন হয়ে পড়ছে চালকদের জন্য। তাই উপায় না পেয়ে খোশ গল্পে মেতেছেন অনেকে। কেউ আবার ঘুমিয়ে পড়েছেন লম্বা সময়ের ক্লান্তিতে। তীব্র ক্ষোভ জানিয়ে তারা বলেন, সুযোগ বুঝে অনৈতিক কাজও করছেন কেউ কেউ। আর সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না বলে জানালেন পাম্প মালিকরা। মানে বাংলা মোটর থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি, ১.৫-২ ঘন্টা লাগছে, ঠিক আছে। আর গ্যাসের সংকট তো আজকে থেকে না, গ্যাসের সংকট এই ১লা জুলাই থেকে মোটামুটি সংকট, কিন্তু এই এক সপ্তাহ ধরে বেশি সংকট। গ্যাস ঢুকে ২০০ টাকা আর ৩০০ টাকা, এটা দিয়ে আমাদের হয় না। দেখা গেল এয়ারপোর্ট উত্তরা গেলে আবার এসে ঘুরে এসে গ্যাস নিতে হয়। আজকাল ৩ দপ্তর রাস্তা আমি বাসা যাই না, শুধু গ্যাসের জ্বালায়। প্রায় ৬ ঘন্টা পরে একদম পাম্পে মাথায় গেছি, মাথায় যাওয়ার পরে কাট নেই। আর একটা সমস্যা হচ্ছে যে এখানে ওই আউট ৫০ টাকা বা ১০০ টাকা নিয়ে বাস গাড়ি ঢুকাচ্ছে। তিতাসের লাইনে গ্যাস না থাকলে আমাদের কিচ্ছু করার নেই। আপনার যত প্রশ্ন আমাকে করেন, আমি একটা কথাই বলবো যে যতক্ষণ গ্যাসের লাইনের প্রেশার না বাড়বে আমাদের এইভাবে চালাই নিতে হবে। ওই যখনই যোগাযোগ করি একটা কথাই বলে, আর ২-১ দিন লাগবে, ২-১ দিন লাগবে। এই ২-১ দিন করতে করতে তো সপ্তাহ পার হয়ে গেছে। পেট্রোবাংলার হিসেবে দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় এলএনজির একটি টার্মিনাল বন্ধ হয় সরবরাহ নেমে এসেছে ২১৫ কোটি ঘনফুটের নিচে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে গ্যাস সংকট আরও বেড়েছে। ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। কমেছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানার উৎপাদন। তবে কিছু কিছু সিএনজি ফিলিং স্টেশনে রেশনিং এর মাধ্যমে হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। চট্টগ্রামে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও রাষ্ট্রায়ত্ত সার কারখানার উৎপাদন। তবে প্রশাসনের কর্মকর্তারা জানান, রেশনিং এর মাধ্যমে গ্যাস সরবরাহ করায় এখন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সংকট অতটা তীব্র হয়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, যেখানে আগে ২৭০ থেকে ২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যেত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২২৫ থেকে ২৩৫ মিলিয়ন ঘনফুটে। আমরা ইনশাল্লাহ চাহিদা মতো পাচ্ছি গ্যাস, কিন্তু আমরা গতকাল রাত্রে থেকে একটু প্রেশার কম পাচ্ছি। এই বরাবর চলতেছে। আমরা কোনো সময় এমনি প্রেশার কম মাঝে মধ্যে পাই না, এটা না, সরবরাহ কিন্তু আমাদের ঠিক থাকে সবসময়। ধামরাই উপজেলায় ৭টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে পৌর শহরের ২টিতে ও শহরের একটিতে অল্প করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এক গাড়িতে গ্যাস নিতে সময় লাগছে ৬ থেকে ৭ ঘন্টা। গ্যাসের সংকটের কারণে আমরা তো চালাইতেই পারি না, আশেপাশেও একই অবস্থা। ৩-৪ জন যাবৎ গ্যাস পাইতেছি না, আমরা কিস্তি দিয়ে পারি না, ঘরে চাইল নাই, খাইয়ে পারি না, ঠিক আছে। এই পেলে কেমনে আমরা গাড়ি চালাবো? আমরা তো আসছি আপনার রাত ৪টায়, কখনো গ্যাস পাই নাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, সবারই সুবিধা হয়, বেসুবিধা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, ধামরাই প্রতিদিন ১৫০ থেকে ১৪০ পিএসআই গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে ৩ থেকে ৪ পিএসআই পাওয়া যাচ্ছে। তীব্র গ্যাস সংকটে মানিকগঞ্জের সিএনজি পাম্পগুলোর বেশিরভাগ বন্ধ রাখা হচ্ছে।
দুই একটি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস পেলেও পর্যাপ্ত প্রেসার না থাকায় তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। নেত্রকোনায় টানা পঞ্চম দিনের মতো পুরোপুরি বন্ধ রয়েছে তিতাস গ্যাসের সরবরাহ। গ্যাস পাইতাছি না, 500 টাকার গ্যাসের জায়গা 200 টাকার 100 টাকার এবার এক পুরানো দিতারি না শেষ। গ্যাস পাম্পে গ্যাস নাই, তিতাস নাই, তার জন্য এক সপ্তাহ ধরে আমরা গাড়ি চালাইতে পারতেছি। তিতাস এলপিজি লইছি, রান্নার গ্যাস যেটা 150 টাকার জায়গা 400 টাকা গ্যাস বেড়া লাগতেছে। গাড়ি চালাইতে পারতাছি না গ্যাস লইয়া, গ্যাস দিতেছে না পাম্পে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে জেলা সদর হাসপাতাল, পুলিশ লাইন্স, জেলা কারাগার সহ বিভিন্ন জরুরি সেবায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোট 16টি ফিলিং স্টেশনের মধ্যে 5টিতে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকলেও মাত্র 2টিতে দেওয়া হচ্ছে। এতে ফিলিং স্টেশন পরিবহন শ্রমিকদের অপেক্ষার সময় বাড়ছে। টানা গ্যাস সংকটে নরসিংদীতে পরিবহন, বাসাবাড়ি সহ গ্যাস চালিত কলকারখানাগুলোতে বিরূপ প্রভাব পড়েছে। শাকিলা সিথি, ৭১। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার কিংবা আইনের আওতায় আনার দাবিকে আমলে নিচ্ছে না সরকার। রোববার সচিবালয়ে এমনটাই জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময় ও পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে নির্বাচিত সরকার পূর্ণ সহযোগিতা পেয়েছে। আর আইন অনুযায়ী সদ্য সাবেক রাষ্ট্রপতি সব সুযোগ সুবিধা ও নিরাপত্তা পাবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শারমিনীরা রিপোর্ট। রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের একদিন পর বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন দুপুরের দিকে তার প্রোটোকলে থাকা গাড়িগুলো সেখান থেকে বের হতে দেখা যায়। সচিবালয়ে রাষ্ট্রপতি ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, আইন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন এবং তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন দল ও সংগঠন সাবেক রাষ্ট্রপতির শাস্তি দাবি করছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস তিনি নিরাপত্তা সহ বিশেষ সুবিধা পাবেন। বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবেন, তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। আর এক প্রশ্নের জবাবে বলেন, ফোন আলাপের জন্য লন্ডনে যাবার দরকার নেই। এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। এদিকে 24 জুলাই মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনা তদন্ত চলছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান তিনি। আপনারা জানেন যে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শারমিনীরা, ৭১, ঢাকা। এর আগে সকালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমদ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও গণতন্ত্র সুসংহত রাখার বার্তা দেন। রণাঙ্গনে অসামান্য বীরত্ব দেখিয়ে বীর বিক্রম খেতাব পাওয়া এই রাষ্ট্রপতি। দর্শক, আরো জানাচ্ছেন মোহাম্মদ হুসাইন। ৭১-এর রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা, স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন।
সেই মুক্তিযোদ্ধাই আজ রাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। সকাল 11টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমদ। এ সময় বেজে ওঠে বিয়োগলের করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্বাধীনতার জন্য যাদের মহান আত্মত্যাগে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম, একটি মানচিত্র, একটি পতাকা পেল এই জাতি, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সেই সাথে বার্তা দিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার এবং গণতন্ত্রকে সুসংহত করার। এরপর দুপুর 12:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন সদ্য সাবেক জাতীয় সংসদের স্পিকার। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পেশাগত দক্ষতাকে গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি দায়িত্ব পালনের উপযুক্ততাও বিবেচনায় নিতে হবে। আজ সেনা সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের এই ত্যাগ এবং অবদানের জন্য সেনাপ্রধান সহ সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেনা সদর নির্বাচনী পর্ষদের প্রথম পর্বে সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে। এর আগে সকালে সেনা সদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেবার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত সভায় তিনি কথা বলেন। সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে তারা শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে কিছু দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এই শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দক্ষ কৃষিবিদ তৈরির বিকল্প নেই। সবুজ মাহমুদের প্রতিবেদন।
রোববার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীর ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। রপ্তানির সাথে কানেক্টেড করা হয়েছে, সেটিকে ধারণ করেই কিন্তু অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, মেধার মূল্যায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিক এই নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা এসে প্রথম যে ক্যাবিনেট মিটিং হয়েছিল এক সপ্তাহের ভিতর, সেখানে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। একই সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেশ জুড়ে বাস্তবায়ন করা শুরু হয়েছে। এ সময় প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের প্রায় 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিখাত আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, কৃষিতে পড়াশোনা করলেও এই খাতে অনেকে থাকেন না। আমি দেখেছি কৃষির পর যারা পড়াশোনা করেন তারা অনেকে কিন্তু কৃষি লাইনে থাকেন না, বিসিএস দেন, বিসিএস দিয়ে আপনার চলে যান, কেউ আপনার পুলিশ অফিসার হন, কেউ ডিসি হন, অনেকে আপনার অন্যান্য লাইনে চলে যান। এই 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা যে চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করা একটা বড় ব্যাপার। এবং আপনার একই সঙ্গে আবার এই কৃষিতে উদ্বৃত্ত সৃষ্টি করে তার থেকে আপনার বাইরে থেকে কিছু অর্থ উপার্জনের ব্যাপারটা এর মধ্যে রয়েছে। মন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মের অংশগ্রহণে দেশের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জেনজি যারা তরুণ শিক্ষার্থী, তারা যে একটা অসাধারণ কাজ করতে পেরেছে, যে একটা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনাকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে সরাতে পেরেছে। এই সুযোগ থেকে আমরা নেই, এটাকে আমরা যেন হেলায় নষ্ট না করি, এটাকে যেন আবার একটা অন্ধকারের মধ্যে ঠেলে না দিই, বরঞ্চ আলোর দিকে ঠেলে নিয়ে যাই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের 2 সিন্ডিকেট সদস্য, মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। পরিশ্রম করে অবদান রেখেছেন তারা হলেন আপনারা যারা কৃষিবিদ এখানে আছেন। শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তি নির্ভর কৃষি সমন্বয়েই ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, এমন প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান। আমাদের দেশে চাষাকে যখন আমরা সবুজ মাহমুদ, 71, ঢাকা। চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $63.40 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে $55.2 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.2 বিলিয়ন আয়ের লক্ষ্য ধরা হয়েছে। গত অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল $55 বিলিয়ন, আয় হয়েছে $48 বিলিয়ন। ঘাটতি থাকার পরও কেন এবার রপ্তানি লক্ষ্যমাত্রা বাড়ানো হলো, এমন প্রশ্নের বাণিজ্যমন্ত্রী জানান, এখন দেশে ব্যবসা বান্ধব পরিবেশের উন্নতি হয়েছে, প্রবৃদ্ধিও 15% হবার আশা করছে সরকার। আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন। তাতে পণ্য হবে 55.2 বিলিয়ন এবং সেবা হবে 8.2 বিলিয়ন। গত বাজেটে আমরা বেশ কিছু উৎসাহ দেওয়ার মতো কিছু পদক্ষেপ নিয়েছি। ব্যবসা বান্ধব একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটির ইমিডিয়েট একটা রেজাল্ট আমরা ঘরে তুলে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত একরামুল হককে সরাসরি গুলি করে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে একই ট্রাইব্যুনাল। সিফাত ফারুকির প্রতিবেদন।
2018 সালের 26শে মে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। তবে তৎকালীন সময়ে একরামের মৃত্যুর আগে স্ত্রী ও মেয়ের সাথে হওয়া কয়েকটি অডিও রেকর্ড গণমাধ্যমে প্রকাশ হয়। পরিবারের দাবি তাকে আগে আটক করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয় ঘটনাটি। জুলাই গণঅভ্যুত্থানের পর এই ঘটনায় বিচারের দাবি করে পরিবার। পরে বিষয়টি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 2। শেখ হাসিনা সহ 8 পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই মামলার মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি সেখানকার একজন কুখ্যাত, আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক 13 আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। আসহাবুল ইয়ামিন, আপনারা সকলে তার নাম জানেন, যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। আংশিক সাক্ষীর সাক্ষ্য দিয়ে তিনি এইগুলো প্রকাশ করেছেন, তার সাক্ষী অবশিষ্ট আছে। সিফাত ফারুকি, 71, ঢাকা। মামলার কারণে বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের নতুন অবকাঠামো নির্মাণ করা যাচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে দেবেন্দ্রনাথ ছাত্রীনিবাস নিয়ে। কর্তৃপক্ষ এই সমস্যার কথা স্বীকার করে জানায় প্রয়োজনীয় কাগজপত্র ও জমির দখল কলেজের কাছে রয়েছে। যদিও বিপক্ষের লোকজন জানায় ক্রয়সূত্রে তারাই জমির মালিক। বিধান সরকারের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। নগরীর প্রফেসর গলির দেবেন্দ্রনাথ ছাত্রীনিবাসের 23.70 জমি দখলের চেষ্টা হলে শিক্ষার্থীরা সেটি দখলমুক্ত করেন। এখন আবাসন সংকট নিরসনে দ্রুত ছাত্রাবাস নির্মাণের দাবি শিক্ষার্থীদের। বিএম কলেজের প্রায় 64 একর জমি, কিন্তু আমাদের দখলে মাত্র আছে সম্ভবত 58 বা 59। বেশিরভাগ জমি বেহাত। আমাদের সুরেন্দ্র ভবন নামে একটা ছাত্রাবাস আছে, সেই ছাত্রাবাস নিয়ে কিছু কুচক্রী মহল দখল করতে চেয়েছিল। অন্যদিকে শামসুন্নাহারের প্রতিনিধিদের দাবি তারা ক্রয় সূত্রে সুরেন্দ্রনাথ ছাত্রীনিবাসের জমির মালিক এবং আদালতের রায়ও তাদের পক্ষে রয়েছে। তাই কলেজের পুরনো মালিকানার দাবিতে জমি দখলে রেখেছে। বিএম কলেজ তখন আবার এটা মিটিং করে রেজলিউশন করে বিক্রি করছে, সব ডকুমেন্টগুলোই স্থির আছে। এখন বিএম কলেজ কেন দাবি করে এটা আমার জানা নেই। 1977 সাল থেকে চলমান 4টি মামলার মধ্যে চলতি বছর দেবেন্দ্র ভবনের 1 একর 60 শতক জমির রায় কলেজের পক্ষে এসেছে। বাকি 3টি মামলা এখনো বিচারাধীন। 4টা মামলা আছে এখন, এগুলো আমরা দ্রুত নিষ্পত্তি হইলে পরে আমরা এখানে কাজ করতে পারি, ভবন তৈরি করতে পারি। আমাদের হোস্টেলের ছেলেমেয়েদের যে আবাসন সংকট আছে এটা দূর হয়ে যায়। আর কলেজ অধ্যক্ষ জানান মামলার কারণে সুরেন্দ্রনাথ ও নিপেন্দ্র ভবনের নতুন ভবন নির্মাণ শুরু করা যাচ্ছে না। তবে প্রয়োজনীয় কাগজপত্র ও জমির দখল কলেজের কাছে থাকায় বাকি মামলাগুলোর রায়ও প্রতিষ্ঠানের পক্ষেই আসবে বলে তিনি আশাবাদী। মামলা থাকার কারণে ওখানে আসলে আমরা কোনো স্থাপনা নির্মাণের যাচ্ছি না, তো সে মামলাও আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি, যাতে আমরা আশাবাদী যে এই মামলা আমরা জিতব এবং এই সম্পত্তি কলেজেরই থাকবে। মামলাগুলোর নিষ্পত্তি হলে দেবেন্দ্র, সুরেন্দ্র, নিপেন্দ্র ও লালু ভবনে বহুতল ছাত্রাবাস নির্মাণ করা হবে। এতে দীর্ঘদিনের আবাসন সংকট কাটিয়ে বেশি শিক্ষার্থীর জন্য নিশ্চিত হবে আবাসিক সুবিধা। বিধান সরকার, 71, বরিশাল। 24 মাস ধরে বেতন পাচ্ছেন না 351 জন হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। 2024 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার তা আর বাড়ায়নি। বারবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরে চিঠি দিয়েও মেলেনি কোনো সমাধান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। ট্র্যাডিশনাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন।
স্বাস্থ্য খাতে 3টি প্রকল্পের আওতায় 1998 সাল থেকে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপর 5 বার বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। সর্বশেষ 2011 সালে প্রকল্পের আওতায় 362 জনকে নিয়োগ দেওয়া হয়, যারা সংশ্লিষ্ট মেডিকেল কলেজে শিক্ষক এবং বিভিন্ন হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ 2024 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার তা আর বাড়ায়নি। ফলে সংকট তৈরি হয় সরকারি হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। কারণ কলেজ দুটিতে বেশিরভাগ শিক্ষক এই প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া। উপায় না থাকায় কার্যক্রম চালিয়ে নিতে তাদের উপরেই ভরসা করছে কর্তৃপক্ষ। তারা বেতন ভাতা গত 2 বছর পাচ্ছেন না, অদ্যাবধি তারা কাজে রয়েছে, পরীক্ষা ক্লাস চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমি সব কাজই তাদেরকে পাচ্ছি। 2 বছর ধরে বেতন পাচ্ছেন না প্রকল্পে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা। এ অবস্থায় চরম অনিশ্চয়তার পাশাপাশি মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এই যে একটা মানসিক একটা যন্ত্রণার মধ্যে আছে, পরিবারের কাছে তারা ছোট হয়ে যাচ্ছে, মুখ দেখাতে পারছে না, তাদের বাচ্চার যে চাহিদা আছে, পরিবারের চাহিদা আছে, নিডগুলো যখন ফিল আপ করতে পারছে না, তারা দিন দিন তো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে অতি দ্রুত আমাদের যে জনবল ঘাটতি এটা পূরণে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেবে। ইনকামটাই হচ্ছে মূলত এই চাকরি টাকা থেকে, তো সেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে চলতে পারতেছে না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এমনকি 20 কোটি টাকা ব্যয়ে হোমিওপ্যাথি কলেজে একটি ল্যাব স্থাপন করা হলেও নিয়োগ দেওয়া হয়নি স্থায়ী কোনো জনবল। আর যারা এখন কাজ করছেন তারাও পাচ্ছেন না কোনো বেতন ভাতা। প্রায় পড়াশোনাটা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। আমরা এখানে যে ম্যান পাওয়ার যারা আছি, আমার 2 বছর প্রায় বেতনও বন্ধ আছে। এ থেকে বের হতে সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্টরা। ইন্টারিম সরকারের সময় সবগুলো ওপিকে উনি গলা কেটে হত্যা করছে। বিশেষজ্ঞ মানে তো উনি এই না যে দেশের মালিক হয়ে গেছে। এখন এই সরকারের দায়বদ্ধতা আছে যে ওই জায়গাগুলোতে সরে এসে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসা। তাদের কিন্তু বিতাড়িতও করে না যে তোমাদের চাকরি নাই, তারা কিন্তু এখনও ডিউটিরত অবস্থা আছে। তাদের প্রতি এই অনীহা, তাদের প্রতি এই বিতৃষ্ণা বা তাদের প্রতি সরকার কিন্তু ফেলে দিচ্ছে না। এই সেক্টরটা ষড়যন্ত্রের শিকার এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করার একটা অপপ্রয়াস মাত্র। আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের ইউনিভার্সিটি আছে এই ইউনানি আয়ুর্বেদের উপরে, পার্শ্ববর্তী দেশগুলো তাদের মিনিস্ট্রি আছে, ডিজি হেলথ আলাদা আলাদা আছে। সেই সাথে ট্র্যাডিশনাল এই চিকিৎসা খাতে বিশেষ নজর দেওয়ার দাবি অংশীজনদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। কেনিয়ার আথি রিভারে অবস্থিত ইপিজেড স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অত্যাধুনিক ওষুধ উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন 7টি দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরা। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, রুয়ান্ডা, সোমালিয়া ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা এই সফরকালে আঞ্চলিক স্বাস্থ্য সেবা উন্নয়ন, ওষুধ শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। 2022 সালের ডিসেম্বর মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে কারখানাটি কেনিয়া এবং আঞ্চলিক বাজারের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের ওষুধ উৎপাদন করে আসছে। বর্তমানে কেনিয়া তার মোট ওষুধের চাহিদার 80%-এরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করে। এ কারণে স্থানীয় ওষুধ উৎপাদন জাতীয় অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আথি রিভার ইপিজেডে অবস্থিত এই কারখানাটি পূর্ব ও মধ্য আফ্রিকার অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদন বিনিয়োগ। বরগুনায় আদালতে 5 লাখ টাকার জাল ট্রেজারি চালান জমা দিয়ে মুক্তি পেয়েছে সাজাপ্রাপ্ত এক ব্যক্তি। নিজের টাকা না পেয়ে হতাশ হয়েছেন মামলার বাদী। এদিকে প্রতারকের আইনজীবী ভুয়া চালান সত্যায়িত করে আদালতে জমা দেয়ায় ক্ষমাও চেয়েছেন। পরে সাংবাদিকদের জানিয়েছেন তিনিও জানতেন না যে জমা দেয়া ট্রেজারি চালানটি জাল। সাগর আকুনের তথ্য ছবিতে প্রতিবেদন। বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়ক এলাকার শাহজালাল বিল্লা নামে এক ব্যক্তি পটুয়াখালীর কিসমতপুর দেলোয়ার হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুবুল আলমের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা দায়ের করেন। গত বছরের 25 সেপ্টেম্বর আসামির 6 মাসের সাজা ও 10 লাখ টাকা ফেরত দেওয়ার আদেশ দেয় আদালত। রায়ের পর পলাতক মাহবুবুল আলম বরগুনা সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সিল ও সই সম্বলিত 5 লাখ টাকা জমা দেওয়ার একটি চালানের কপি দাখিল করেন। তবে সোনালী ব্যাংকের শাখা প্রধান বলছেন চালানের ব্যবহার করা সিল ও সই তাদের নয়, চালানটি ভুয়া। 5 লক্ষ টাকার যে চালানটি আপনি বলছেন সেই চালানটি আমাদের এখানে না, সিল কাটানো এবং তারা স্বাক্ষরটা দিয়ে নিয়েছে, এটা আমার কোনো
অফিসারের স্বাক্ষর না। 5 লাখ টাকার ভুয়া এই চালানের সত্যিই তো করেছেন আসামির আইনজীবী গোলাম মোস্তফা সুমন। তার দাবি তিনি নিজেও প্রতারিত হয়েছেন। আমরাও বিব্রত, কারণ এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই যে একটা ট্রেজারি চালানো জাল করা সম্ভব, সেটা আসলে অবাস্তব মনে হয়। জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মামলার বাদী পক্ষের আইনজীবী। এই খরচের টাকাটা পাওয়ার আশাই মূলত তার কাছে আমি এই 10 লক্ষ টাকা দেই, কিন্তু টাকা নেওয়ার পরে আমার এই বিবাদী যার বিরুদ্ধে মামলা করি অদ্যাবধি টাকা তো দেয়ই নাই, আরো আমারে ভয়ভীতি হুমকিও দেয়। যে মাহবুল আলম উনি ভুয়া চালান দিয়া জামিনও গেছে, আপিলও করছে ভুয়া চালান দিয়া, কিন্তু এই চালানে কোনো টাকা নেই। জেলা ও দায়রা জজ আদালতের পিপি জানান বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিজ্ঞ আদালত সে ব্যাপারে খুব জিরো টলারেন্স, এবং আমিও মনে করি এই সমস্ত কালপ্রিট ক্রিমিনাল যারা তাদেরকে বিচার হওয়া উচিত এবং আইনের বিচার মানুষের যাতে বিচার বিভাগের আস্থা ফিরে আসে, এই ধরনের ঘটনা যাতে পরিবর্তন না ঘটে, এই জন্য একটা দৃষ্টান্তমূলক বিচার আমিও প্রত্যাশা করি। বিষয়টি নিয়ে জানতে একাধিকবার ফোন করে ও কলেজে গিয়েও অভিযুক্ত প্রভাষক মাহবুবুল আলমকে পাওয়া যায়নি। শাকিলা সিথি, ৭১। গভীর সমুদ্র থেকে 2 শ্রীলঙ্কান জেলেকে উদ্ধারের পর তাদের দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কক্সবাজারের জেলা প্রশাসন। শনিবার গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করে মহেশখালীতে নিয়ে আসে বাংলাদেশের একদল জেলে। বাংলাদেশি জেলেরা জানান টানা ডাকাতের কবলে পড়ে সমুদ্রে সর্বস্ব হারান এই 2 শ্রীলঙ্কান। সম্পর্কে তারা পিতা পুত্র। তাদের বাড়ি শ্রীলঙ্কা উপকূলের ডেভিনওয়াড়া এলাকায়। কামরুল ইসলাম বিচুর প্রতিবেদনে বিস্তারিত। গেল বৃহস্পতিবার সকালে কক্সবাজারের মহেশখালী মাছের ঘাট থেকে উত্তাল সাগরে রওনা দেয় জিয়াউর রহমানের মাছ ধরার ট্রলার। টানা 14 ঘন্টার সমুদ্র পথ পেরিয়ে 13 জন মাছি মাল্লা নিয়ে বোটটি পৌঁছায় গভীর সমুদ্রে। হঠাৎ তারা দেখতে পান অসীম সাগরে ভাসছে একটি ছোট্ট বোট। জেলেরা একটু কাছে গিয়ে দেখতে পান সে ভাসমান নৌযানে 2 জন মুমূর্ষু মানুষ। দেরি না করে তারা জরাজীর্ণ ডেনিশ বোটটি নিজেদের আয়ত্তে আনেন। 2 জন কেবল একটি শব্দই আওড়াচ্ছিলেন, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা। বাংলাদেশি জেলেরা ওই 2 জনের মুখে তুলে দেন পানি ও খাবার। একটু সুস্থ হতেই জানা যায় তারা শ্রীলঙ্কান। নাম SH সামিন্দা এবং তার ছেলে সাউন্ডা। বাড়ি শ্রীলঙ্কা উপকূলের ডেভিনওয়াড়া এলাকায়। বাংলাদেশি বোটটির মালিক জিয়াউর রহমান জানান 3 লাখ টাকার রসদ নিয়ে তারা সাগরে গিয়েছিলেন, কিন্তু 2টি বিদেশি প্রাণ বাঁচাতে তারা কাজ না করেই ফিরে আসেন। উদ্ধার হওয়া জেলেদের একজন সিংহলি ভাষায় জানালেন তারা গত মাসের 29 তারিখ মাছ শিকারে গিয়ে প্রথমে ইঞ্জিন নষ্ট হয়, পরে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারান। টানা 36 দিন কাঁচা মাছ খেয়ে প্রাণ বাঁচান। শ্রীলঙ্কা dari masih megatnya gula megatnya karena ini masih ada setelah kena ini para megatnya biskuit pede dulu তো ইন দেখি না বেশি গায় আবার ইতারা বুড়ো তুলি বা তানে হাবাই ব্যাগা হাবাই ইতারা কেন মস্তার মজগুরি প্রচুর পরিমাণ কেন নজগুরি ইতারা সুস্থ হয়ে দিয়া ইতারা আঙ্গুরে সুস্থ না আছে। বর্তমানে শ্রীলঙ্কার এই 2 নাগরিককে হেফাজতে রেখেছে মহেশখালী থানা পুলিশ। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।